প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, যদিও পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তবে উপরে একটু পড়ে শোনাই। প্রথম আলো, জাকসু নির্বাচন, ভোট গণনায় ও চরম অব্যবস্থাপনা, নেপাল পরিস্থিতি, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা। দৈনিক কালের কণ্ঠ, বিলম্বে মিশ্র প্রতিক্রিয়া, জাকসু হল সংসদ নির্বাচন, নলকূপের মরণ ফাঁদে কৃষক, কালের কণ্ঠের একটি অনুসন্ধানী প্রতিবেদন। ডাকসু নির্বাচন, পর্যাপ্ত প্রস্তুতি ছিল না ছাত্র দলের। দৈনিক যুগান্তর, ভোট গণনায় ধীরগতি, ক্ষোভ, 29 ঘন্টা পরও জাকসুর ফল ঘোষণা হয়নি। জাকসু হল সংসদ নির্বাচন, ভোট গণনায় এসে শিক্ষিকার মৃত্যু, ক্যাম্পাস জুড়ে শোক। দৈনিক ইত্তেফাক, নির্বাচন কমিশনারের পদত্যাগ, ফল চেয়ে প্রার্থীদের বিক্ষোভ, জাকসু নির্বাচন, ভোট গণনা কক্ষে শিক্ষকের মৃত্যু, শোকের ছায়া। দৈনিক সমকাল, ফল নিয়ে অনিশ্চয়তা, উত্তেজনা, কিভাবে ভোট গণনা হচ্ছে, কেন এত সময় লাগছে। বাংলাদেশ প্রতিদিন, জাকসু ভোটের নাটকীয়তা, অনিশ্চয়তায় জুলাই সনদ বাস্তবায়ন। মানব জমিনের শিরোনাম, বিএনপির প্রতিপক্ষ বিএনপি, সংবিধান সংশোধন বিতর্কে অটল দলগুলো, সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। আমার দেশ, দলবাজ শিক্ষকদের কারণে জাকসু নির্বাচনে বিশৃঙ্খলা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হামলার ছক আওয়ামী ক্যাডারদের। কালবেলা শিরোনাম, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এই বিপত্তি, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে তারেক রহমান উদ্বিগ্ন, জাকসুর ফল নিয়ে হজ বরল। দৈনিক দিনকাল, ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের। ফিনান্সিয়াল টাইমের ডকুমেন্টারি, ব্যাংক দখল, ভুয়া ঋণ, হুন্ডি, হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচার। আপনি শিরোনাম শুনলেন, একটা কবিতার কথা মনে পড়ছে আমার। আমি জাকসু নির্বাচনের খবর যেদিন আমরা আলোচনা করি সেদিন বলেছিলাম যে 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। এখন আবার ওই কবিতাটার মধ্যে হচ্ছে 33 ঘন্টার পরও অনেক ঘন্টা কাটলো, ফলাফল তো পাওয়া গেল না। ইতিহাসে বোধ করি এই প্রথম একটা রেকর্ড। আসলে এটা নতুন ধরনের ফিনোমিনন আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন, এখন কিন্তু এক সাংবাদিক কর্তব্য পালনকালে মারা গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলিং অফিসার মারা গেলেন, একজন শিক্ষয়িত্রী। তো এবং ফল গণনা এটার থেকে তো শিক্ষা নেয়নি। অবকাঠামোটা সেভাবে গড়ে তোলা দরকার ছিল, ব্যবস্থাপনাটা, সক্ষমতাটা বাড়ানো দরকার ছিল। 3 দিন ধরে একটা ফল ঘোষণা হবে না, এটা তো বাংলাদেশ না। ধরেন 3 দিন ধরে যখন হয় না, তখন সন্দেহ, অবিশ্বাস, নানা ধরনের উপসর্গগুলো তো আরো বাড়ে। তারপরে আমরা যে সময় একটা ডিজিটাল যুগে বসবাস করছি, সেখানে 8000 মানুষের ভোট গণনা করবার জন্যে ধরেন 40 ঘন্টা সময় নেবে, এখনো বলা যাচ্ছে না কখন ফলাফল দিবে। এটাকে এগোনো বাংলাদেশ, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা তো 10 হাত পেছনে চলে গেছি আসলে। তো এই সক্ষমতাটা আমরা আগের থেকে কেন বৃদ্ধি করলাম না? এখানে একটা বিতর্ক দেখা দিয়েছে, ইভিএম মেশিন নিয়ে বা অমুক নিয়ে, এটা কি জামাতের নাকি এটা বিএনপির? এই বিতর্কে নির্বাচন কমিশন বলে যে যা, এটা বাদ দিলাম, আমি হাত দিয়ে গণবো। এটা হয়? সেটা সেরকম একটা আস্থাটা তো তৈরি করতে হবে। সবারই দায়িত্ব, এটা প্রশাসনের দায়িত্ব, ছাত্র সংগঠনগুলির দায়িত্ব, এবং সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতা যদি না থাকে তাহলে তো গণতন্ত্রের ভবিষ্যৎটা অন্ধকার। একতরফা এবং কোনো পেশি শক্তির সেই ব্যবহার কিংবা ভুল সিদ্ধান্ত, এগুলি তো জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে, তাই না? ছাত্রদের দিকেই তো মানুষ তাকিয়ে আছে। এখন এখানে সব জায়গায় যে সঠিক সিদ্ধান্তটা প্রতিফলিত হচ্ছে, এটা কিন্তু আপাত দৃষ্টি মনে হচ্ছে না। আপনার কি মনে হয়, যেমন জাকসু নির্বাচনে একটি দলের সমর্থিত শিক্ষক প্রতিনিধি, বিশেষ করে নির্বাচন কমিশনে যিনি আছেন, তিনিও পদত্যাগ করলেন, এবং শিক্ষার্থীরা ছাত্রদল সহ আরও কয়েকটি নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তারা এই নির্বাচন বয়কট করছে। তো সব কিছু মিলিয়ে এই যে ধীর গতি, 3 দিনে ফলাফল না দেওয়া, তারপরে যখন ফলাফলটা প্রকাশ হবে সেটার ভবিষ্যৎ, সেটার বিশ্বাসযোগ্যতা তো কতখানি হবে সেটাও একটা
প্রশ্ন, বিশাল প্রশ্ন। তো এই ধরনের জিনিসগুলিকে এড়ানোর জন্য আগে থেকে কিন্তু পদক্ষেপ নেওয়াটা দরকার ছিল, মানে সতর্ক হওয়া দরকার ছিল, যেহেতু একটাই ডাকসুতে কিন্তু এইসব জটিলতা হয়নি। তো অন্য জায়গায় এই ধরনের নতুন নতুন ফ্যাকরা একটা কেন হবে, সেটাই হলো বিস্ময় এবং অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার। এবং আমরা তো সেই শিক্ষাটা নিচ্ছি না, আমরা তো এগুচ্ছি না, আসলে আমরা পেছনের দিকে চলে যাচ্ছি। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। সামগ্রিক একটা অব্যবস্থাপনা, জটিলতা, অনাস্থা, পারস্পরিক যে অশ্রদ্ধা, তারপরে কালক্ষেপণ, সব মিলে তো এটা একটা খুব খারাপ লক্ষণ দেখা যাচ্ছে। মানে আপনি এই যে অস্থিরতার কথা বললেন এবং নির্বাচনের যে অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর কথা বললেন, ডাকসু নির্বাচনের পরেই একটা চমক দেখা গেল, যেটা হয়তো অনেকেই ভাবেননি, যারা ভাববা তারা ভেবেছেন, কিন্তু অনেকেই ভাবেননি যে এরকম একটা পরিবর্তন হবে, ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। এবং সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বোধ করি ফলাফল তো এখনো হয়নি, সেখানেও মনে হচ্ছে যে সেরকম একটা হবে বলে মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে মাঠের পরিস্থিতি কি বলে, যে আপনি এমনিতেই কি প্রতিবাদ করছেন যে না আমার রাজত্বটা আমার? যেমন আপনাদের পত্রিকায় কালের কণ্ঠে একটা শিরোনাম হয়েছে যে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না ছাত্র দলের। মানে এই যে প্রস্তুতি না রেখে জমিনটা আমার, এই যে চারিদিকে সম্পূর্ণটা দেখছেন এটা আমার, মাঠ পরিবর্তন না করে সব কিছু বলা, এটা কেউ কেউ বলার চেষ্টা করছেন, এর ভবিষ্যৎ কি? সেটা তো আছে, এবং এটার মধ্যে কিন্তু আপনার অনেক ধরনের সমীকরণ আছে, নেপথ্যে অনেক রসায়ন কাজ করছে। এটার মধ্যে কিন্তু জাতীয় রাজনীতি, তারপরে আপনার যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যেই দোসররা আছে, তাদের যেই মেকানিজমটা আছে, ইঞ্জিনিয়ারিংটা আছে, সেটার ম্যানিফেস্টেশন এখানে হয়েছে বলে মনে করা হয়। এবং এইটা তারা শত্রু কতখানি চিহ্নিত করতে পেরেছে, সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো এটা ভবিষ্যতে কি হবে, এটা তাদের জন্য কি পরিণতি ডেকে আনবে, সেটাও একটা কিন্তু দেখার জিনিস, এবং এটা একটা মনোযোগের দাবি রাখে আসলে। তো ফলে এই লক্ষণগুলি খুব ভালো না আমার মনে হয় গণতন্ত্রের জন্য। আলটিমেটলি দুইটা নির্বাচন, জাতীয় নির্বাচনকে আমরা তো অনেকেই আলোচনা করছিলাম যে এই নির্বাচনের উপরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সম্ভাবনার ব্যাপারটা আরো স্পষ্ট হবে। কি মনে হয় আপনার? হ্যাঁ, আমার মনে হয় না যে জাতীয় নির্বাচনে এই ফলাফলের প্রভাব পড়বে, এটা আমার মনে হয় না। কারণ আপনার এখানে 40,000 ভোটার, আর ওইখানে আরো কম জাহাঙ্গীরনগরে। তো সেটা প্রভাবটা জাতীয় ক্ষেত্রে পড়বে বলে, এখানে জাতীয় ক্ষেত্রে অনেক ফ্যাক্টর আছে, নারী ভোটার আছে, তরুণ ভোটার আছে, এলাকা ভিত্তিক সমীকরণ আছে, তারপরে রাজনৈতিক দলগুলির যে প্রকাশ্য অপ্রকাশ্য সমীকরণ, মেরুকরণ, অনেক কিছুর ব্যাপার আছে। তারপরে এটার সঙ্গে যুক্ত হবে আপনার দেশীয় ষড়যন্ত্র, তারপরে আঞ্চলিক ষড়যন্ত্র, প্রতিবেশী দেশের হস্তক্ষেপ। তারা কিন্তু, আপনি জানেন যে শশী থারুর যে বলেছে যে শিবিরের উত্থানটা ভারতের জন্য বিপজ্জনক, এবং মেঘমল্লার বসু সেটার জবাবও দিয়েছেন। তো আপনি দেখেন এটার মধ্যে কিন্তু আমরা কি কখনো ভারতের কোনো এরকম নির্বাচন নিয়ে আমরা এরকম কমেন্ট করি? আমরা কখনো করি না। সুতরাং এটাও একটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা প্রশ্ন, এবং এটা আমাদের জন্য গ্রহণযোগ্য না এবং অনভিপ্রেত। আমরা এটা মেনে নিতে পারি না। তাদের নির্বাচন তাদের হোক, আমাদের নির্বাচন আমাদের হোক, আমাদের যারা রায় হবে সেটা আমরা মেনে নিব। তাদের তো এখানে নাক গলানোর কিছু নেই, পরিষ্কার কথা এটা। আচ্ছা, আপনি নির্বাচন প্রসঙ্গ তুললেন, সেহেতু প্রশ্নটা করি বোঝার জন্যে। যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা তো এখন বলা যায় নির্বাচন হবেই, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব কেন বারবার দ্ব্যর্থহীনভাবে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ দমাতে পারবে না? মানে যখন আপনি এভাবে বলেন তখন একটা প্রশ্ন দেখা দেয়, তাহলে কেউ দমানোর চেষ্টা করছে? একটা সংখ্যা আছে তো বটে, সেটা তো নানান ফ্যাক্টর আছে। আমরা কিন্তু বলেছিলাম যে নির্বাচন হয়ে যাবে, হয়েছে, কিন্তু নির্বাচন হয়েছে। এখন জাতীয় নির্বাচন হবে, সেটার মধ্যেও নতুন নতুন ঘটনা আপনি দেখবেন ঘটছে। এই যে জাহাঙ্গীরনগরে যে ফল নিয়ে যেটা ঝামেলাটা হলো, এটা কি আমরা কল্পনা করতে পারি? আমরা আশাও করি নাই যে এরকম ঘটনা হতে পারে। ৮,০০০ ভোট কাউন্ট করতে নির্বাচন আগেও তো হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্রছাত্রী ভোটার অনেক বেশি জাহাঙ্গীরনগরের তুলনায়, কিন্তু সেখানে এই বিপর্যয়টা কেন হচ্ছে বলেন? তো এগুলি তো ভালো লক্ষণ না। আমি বলছি যে গণতন্ত্রের জন্য এগুলি একটা অশনি সংকেত। সেটা আমরা যেন এখনই সময় থাকতে সচেতন হই বড় ধরনের বিপর্যয় এড়ানোর জন্য, এবং অনেক ঘটনা ঘটবে যেগুলি আমরা কল্পনাও করতে পারি না। আমি এটা বারবারই বলি, এবং সেটা কিন্তু একটার পর একটা দেখা যায় যে আরও হয়তো এমন কিছু ঘটবে যেগুলি আরও সংঘাতকে উস্কে দেবে, হানাহানিকে উস্কে দিতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। সামনে দুর্গোৎসব আছে, শারদীয় দুর্গোৎসব,
সেখানেও অনেক কিছু ভারত তো তৈরি হয়ে আছে একটা বিবৃতি দেওয়ার জন্য, বাংলাদেশে এটা হয়ে যাচ্ছে ওইটা হয়ে যাচ্ছে। ভারতে যে মুসলিম নিধন হচ্ছে নির্বিচারে, যে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আমরা তো সেটার ব্যাপারে সোচ্চার দেখি না। তারা গরুর মাংস নিয়ে এইরকম হইচই করে, কিন্তু পৃথিবীতে তারা থার্ড এক্সপোর্ট কান্ট্রি। তারা কিন্তু সেই গরু কি তখন জবাই করতে হয় না? তখন মাকে জবাই করতে হয় না? এটা কি ধরনের বৈপরীত্য? অনেক অনেক কঠিন প্রশ্ন। আর একটি ছোট্ট আলোচনা করতে চাই। একটি পত্রিকার শিরোনাম বিএনপির প্রতিপক্ষ বিএনপি, তাই কি? সেটা তো বটেই, এটা হবেই। এটা মানে একটা পেটিবুর্জোয়া একটা পার্টি এবং শ্রেণী চরিত্র আওয়ামী লীগের বিএনপির প্রায় কাছাকাছি। তো ফলে বড় দলে তো এরকম হবেই। তো আরো একটা মানে এতদিন পরে কথা বলা হচ্ছে, এটাতে নির্বাচনে প্রভাব পড়বে না তাদের নিজেদের? হ্যাঁ, সেটা তো পড়বেই, পড়ছেও তো। সেটা তো আমরা ডাকসুতে দেখেছি, তাই না? কিছু না, ভালো করেই দেখেছি। জাতীয় নির্বাচনে সেটা প্রভাব পড়বে। এটা যদি বিএনপি সেরকম শক্ত হাতে সেটা দমন করতে পারে, আশা করি পারবে। কারণ তাদের সেই ম্যাচুরিটিটা এসছে। তারা যেসব অ্যাকশান নিয়েছে, এত নেতা কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় থেকে ধরে, তো সেটাও নজিরবিহীন। এবং সঙ্গে সঙ্গে কিন্তু বিএনপি মূল্যায়ন করছে, বিশ্লেষণ করছে, পর্যালোচনা করছে। তো সেটার থেকে আমরা আশা করি যে তারা আরও প্রজ্ঞার পরিচয় দিবে, আরও দূরদর্শিতা এবং আরও কঠোরতা এবং সংযম এবং ধৈর্য। তারপরে মানে বড় দল হিসেবে যে দায়িত্বটা বেশি সেটা দিয়েছেও তারা। মতৈক্য কমিশনে কিন্তু সর্বাধিক ছাড়টা বিএনপি দিয়েছে। এটা স্বীকার করতে হবে, সত্যের খাতিরে স্বীকার করতে হবে। তো সেটাও তো অনেকখানি এগিয়েছে। এটা যে মনে হচ্ছিল যে মুখ থুবড়ে পড়ে যাবে, কিন্তু সেটার গতিও আমাদের প্রত্যাশার মতো হয়নি, কিন্তু এগিয়েছে। ইতিবাচক দিক আছে। নির্বাচনটা, ডাকসু নির্বাচন নিয়েও শঙ্কা ছিল, সংশয় ছিল, হবে কি না, কত কিছু হয়ে যাবে। একজন সাংবাদিকের কর্তব্য পালনকারে মারা যাওয়ার ঘটনা, সেটা তো আর কেউ মারেনি তাকে, এটা একটা ঘটে গেছে দুঃখজনক ঘটনা। এবং জাহাঙ্গীরনগরে একজন পোলিং অফিসার মারা গেছেন, কিন্তু এমনি সেই ধরনের বড় ধরনের সহিংস ঘটনা ঘটেনি। এইটাও একটা ইতিবাচক দিক। কারণ যেই পরিস্থিতি এখন দেশে, যেই অসহিষ্ণুতার সংস্কৃতি, মবের সংস্কৃতি, সেই তুলনায় কিন্তু অনেক শান্তিপূর্ণই হয়েছে। ফল বিপর্যয় হয়েছে, মানে গণনার ক্ষেত্রে 3 দিন 4 দিন লাগছে, সেটা একটা ভিন্ন প্রশ্ন। কিন্তু আপনি সংঘাত, সহিংসতা, রক্তপাত কিংবা মানে অস্থিরতা, অস্থিতিশীলতা, সেই তুলনায় কিন্তু হয়। সেই তুলনায় এইটা একটা ইতিবাচক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন সাধারণ শিক্ষার্থীরা অনেকেই বলছেন 68% ভোট পড়েছে। তা তারা বলছে এই যে 68% ভোট পড়লো, সেই তারাও কিন্তু বসে আছে যে আমি রেজাল্টটা দেখতে চাই, যে রেজাল্টটা কি দাঁড়ালো। একটু নেপাল নিয়ে কথা বলি। মানে গতকাল পত্রিকার শিরোনাম ছিল ঢাকা এবং নেপাল বা বাংলাদেশ এবং নেপাল পরিবর্তনটা প্রায় একই রকমের। সুশীলা কার্কি উনি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান বিচারপতি, উনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তা আশা তো করা যায় যে শান্ত হবে নেপাল। আমরা আশাবাদী, কারণ বাংলাদেশের সঙ্গে অনেকখানি মিল আছে। সুশীলা কার্কিকে যখন বলা হয়েছে যে আপনাকে ছাত্ররা চাচ্ছে, ছাত্রদের পক্ষে তরুণরা চাচ্ছে, বলছে যে উনি বলেছেন যে এটা আমি অগ্রাহ্য করতে পারবো না তাদের ইয়েতে। এবং উনি দুর্নীতির বিরুদ্ধে আগেও অনেক শক্ত ভূমিকা পালন করেছেন, তার অবদান আছে সেই ক্ষেত্রে। এটা অবিতর্কিতই তার ভূমিকা। তো এখন কঠিন বিষয় আছে এটার মধ্যে, এটা অনেক বড় চ্যালেঞ্জ। এর মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখনও কিন্তু অস্থিরতা আছে সেটা নেপালে। এটা অনেক দিন ধরে নেপালে কিন্তু রাজতন্ত্রের পতনের থেকে যখন শুরু, এখন আবার এরকম দেখা যাচ্ছে যে ছাত্ররা রাজতন্ত্রের পক্ষেই কথা বলছে। এখন এটা পক্ষে বলছে, আবার জার্মানিতে আবার হিটলারের পক্ষেও কিন্তু অনেকে আছে। তো এটা এখন এক এক রকমের আছে। এবং আপনি সামগ্রিকভাবে পৃথিবীতে দেখবেন দক্ষিণপন্থীদের একটা উত্থান হচ্ছে, একটা কট্টর জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু জায়গায় জায়গায়। এটা কিন্তু ক্ষতিকর প্রগতিশীলতার জন্যে, বিশ্ব শান্তির জন্যে কিন্তু এটা ভালো কথা নয়। কিন্তু এখন পরিস্থিতি দেখা যাচ্ছে ডানপন্থীদের উত্থান হচ্ছে, তারা সংঘবদ্ধ হচ্ছে সব জায়গায় প্রায় কম বেশি। তো সেই জিনিসটা, প্রগতিশীলতার আলোটা একটু ফিকে হয়ে আসছে, ম্লান হয়ে আসছে, সেটা একটা উদ্বেগের বিষয়। কারণ সাধারণ মানুষ শোষিত হচ্ছে সব জায়গায়, তারা কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারছে না। আপনি কত খাদ্যের অপচয় হয় পৃথিবীতে, কত মানুষ না খেয়ে মারা যায়, কত মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, শিক্ষার আলো থেকে অনেক মানুষ বঞ্চিত। আমরা তো সেইভাবে পৃথিবীর মানব সভ্যতা তো এগোয়নি। একেবারে খুবই খুবই হতাশার বিষয় বলেছেন, হতাশার কথা। একটা ছোট্ট করে আপনি জানতে চাই, আপনাদের পত্রিকাতেই শিরোনাম হয়েছে জিজ্ঞাসাবাদী বন্দি তদন্ত সাগররণী হত্যা মামলা। এইটাও একটা রেকর্ড আসলে। মানে এখন বাধাটা কোথায়? এখন আগে না হয় পতিত স্বৈরাচারের
ধরা যদি ধরেই নি তর্কের খাতিরে তার শীর্ষ পর্যায়ের লোকজন জড়িত ছিল, তো এখন তো সেটার বাধা নেই। ওই যে এখন যারা আছে তারা তো আর জড়িত না। না, তো কিন্তু সেটা আমরা উদ্ঘাটন করতে পারছি না কেন? পারছি না হলো যে আমাদের সেই সক্ষমতাটা নাই, আমাদের সেই অঙ্গীকারটা নাই, আমাদের সেই দৃঢ়তাটা নাই, সদিচ্ছাটা নাই। না হলে এটা বার করা তো এমন কঠিন কিছু না। একেবারে অনেক পরিষ্কার কথা। অনেক বড় প্রশ্ন। একেবারে শেষ দিকে আমরা আজকে শ্রীলঙ্কা বাংলাদেশ লড়াই ক্রিকেট, সেটা আমাদের একটা আশার জায়গা। দেখা যাক আমাদের খেলাধুলায় বিশেষ করে আবার মেয়েদের প্রশংসা করব আমরা। তারা কিন্তু মানে এত কম সুযোগ সুবিধার মধ্যে বৈষম্যের শিকার হয়েও তারা কিন্তু বাংলাদেশের পতাকাকে তুলে ধরছে। উজ্জ্বল করে। ছেলেদের প্রশংসা করেন, ছেলেদের আমরাও সেটা চেষ্টা করব, নতুন নতুন তারকা আসবে এবং আস্তে আস্তে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আমরা একটা শক্তিশালী মজবুত ভিত্তি আমাদের গড়ে উঠবে। আমরা আশাবাদী। এটা যদি বেশি বিলম্বিত হয় সেটা কষ্টের হবে, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাটি শেষে বললেন, আশাবাদী হতে চাই আমরা, আশাই বাঁচে মানুষ, আশাই তো সব কিছু। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।